নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজকের বিষয় পশ্চিমবঙ্গে বিজেপি এবং ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতাসীন হয়েছে, তারা আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ 9 তারিখ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, সেখানে শপথ অনুষ্ঠান হবে সকাল 10টায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সভাপতি নবীন নীতিন, এরা সব থাকবেন। একটা বড় জাঁকজমকপূর্ণ পরিবেশে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। বাংলাদেশে এই প্রথম দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে তুমুল কৌতূহল আছে। আমি নির্বাচনের ফল ঘোষণার আগের দিন এই বিষয়ে একটি ভিডিও করেছিলাম এবং সেই ভিডিওর বিষয় ছিল যে পশ্চিমবঙ্গে কি হলে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোন ধরনের সম্পর্কের সমীকরণ হতে পারে, এই রকম একটি আলোচনা আমি করেছিলাম। সেখানে বিএনপির প্রসঙ্গ ছিল, জামায়াতে ইসলামীর প্রসঙ্গ ছিল, আওয়ামী লীগের প্রসঙ্গ ছিল, আবার এদিকে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের প্রসঙ্গ ছিল। আজকে আমি যে আলোচনাটি করতে চাইছি সেটি হচ্ছে যে বাংলাদেশ থেকে যে প্রবল কৌতূহল, আমার কাছে কিছু ফোনে কয়েকজন জানতে চাইছেন এবং আমি বাংলাদেশের মিডিয়ার মধ্যে, বাংলাদেশের সমাজ মাধ্যমেও দেখছি মানুষের খুব কৌতূহল এবং অনেকে খুব আশাবাদী যে এই যে বিজেপি সরকার এসেছে, এই বিজেপি সরকার আসার ফলে বাংলাদেশের দুটি ক্ষেত্রে তারা মনে করছে যে আশু লাভ হবে। আমি বাংলাদেশের রাজনৈতিক দলগুলির প্রতিক্রিয়াতে বিএনপির শীর্ষস্থানীয় নেতৃত্ব, তারপরে অন্যান্য যে ছোট দলগুলি আছে সেই দলগুলির নেতৃত্বেরও আমি কয়েকজনের প্রতিক্রিয়া দেখলাম। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামা ওবায়েদ, তার প্রতিক্রিয়াও দেখলাম যে তারা সবাই বলতে চাইছেন যেটা, সেটি হচ্ছে যে তিস্তা জল চুক্তি এবং গঙ্গার জল চুক্তির পুনর্নবীকরণ, এই দুটো বিষয়ে একটা প্রতিবন্ধকতা ছিল বিগত সরকার, অর্থাৎ যে সরকারটি বিদায় নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার, তারা রাজ্যে ছিল, তারা আপত্তি করাতে কেন্দ্রের পক্ষে এই বিষয়টি সম্পন্ন করা সম্ভব হয়নি, অর্থাৎ বাংলাদেশের চাহিদা মতন জল দিয়ে তিস্তা চুক্তি স্বাক্ষর সম্ভব হয়নি। এবং এই যে এবছরের মধ্যে গঙ্গা চুক্তির পুনর্নবীকরণ হবে, এখানেও তৃণমূল সরকার বাধা দিতে পারত, কিন্তু তারা বিদায় নেওয়াতে এখন এই চুক্তিটাও খুব স্মুথলি হয়ে যাবে বলে অনেকেই আমি দেখছি তারা আশা প্রকাশ করছেন। আমি বাস্তবে কি হবে সে কথা তো আমি এক্ষুনি দায়িত্ব নিয়ে বলতে পারবো না, বা আমার ব্যক্তিগত কোনো অভিমত নেই। আমি সবসময় চাই যে দু দেশের মধ্যে সম্পর্ক ভালো হোক, এবং ঐতিহাসিকভাবে যে সত্যটি সেটি হচ্ছে যে এদিক থেকে, ভারতের দিক থেকে অধিকাংশ নদী বাংলাদেশে গিয়েছে, ফলে জল দেওয়ার ক্ষেত্রে ভারতের কতগুলি ইতিবাচক অবস্থানের জায়গা সবসময় থাকা উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। কিন্তু সরকার যখন রাষ্ট্রের পক্ষে সিদ্ধান্ত নেয় তখন অনেক বিষয় তাকে বিবেচনায় রাখতে হয়। প্রথমে আমি বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় তিস্তা চুক্তির বিষয়টি যদি আমরা দেখি, 2012 সালে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাদেশ সফরে মনমোহন সিংয়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার কথা ছিল এবং সেই সফরে তিস্তা চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা ছিল। তখন ক্ষমতায় ছিল আওয়ামী লীগ সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় শেষ মুহূর্তে যাননি, তিনি একটি ন্যায্য প্রশ্ন তুলেছিলেন যে তিস্তার জল দেওয়া হচ্ছে, অথচ আমি রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী, আমি কিছুই জানি না যে চুক্তিতে কি আছে। মনমোহন সিং তার আপত্তি মেনে নিয়ে সেই যাত্রায় তিনি চুক্তি স্বাক্ষর করেননি। তারপরে কিন্তু এখনো পর্যন্ত আমরা জানি যে 14টি বছর তারপরে কেটে গিয়েছে। এই যে 14টি বছর, এই 14টি বছরে কি হয়েছে? এই 14টি বছরে, অর্থাৎ 2014 সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় এসছেন, মনমোহন সিং আর প্রধানমন্ত্রী নন। তাহলে এই 14 বছরে বিজেপির শাসিত যে কেন্দ্রীয় সরকার, নরেন্দ্র মোদীর পরিচালিত কেন্দ্রীয় সরকার, তারা কি তিস্তা নদীর জল বন্টন বা এই চুক্তি স্বাক্ষরের ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ওপরে কোনো ধরনের চাপ প্রয়োগ করার কথা পথে হেঁটেছিল? হাঁটেনি।
আমি বাংলাদেশে অনেকে দেখতে পাচ্ছি যে সেখানেও বলা হচ্ছে যে এখন ডাবল ইঞ্জিনের সরকার এসছে, অর্থাৎ দিল্লিতে কেন্দ্রে মোদী সরকার এবং পশ্চিমবঙ্গে বিজেপি সরকার, ফলে এখন এটা খুব স্মুথলি হয়ে যাবে। আমার মনে হয় যে এখানে কতগুলি বিষয় সকলেরই বিবেচনায় রাখা দরকার। তিস্তা নদী পশ্চিমবঙ্গের উত্তর প্রান্তের নদী, স্বভাবতই সেটা বাংলাদেশেরও উত্তর প্রান্তের নদী। আমি যতটুকু যা খবর রাখি যে তিস্তা নদীর জল দেওয়া নিয়ে অনেক আপত্তির মানে যৌক্তিক কতগুলি বিষয় আছে। তার কারণ হচ্ছে যে একটা নদীতে জল থাকলে তখন জল বন্টনের বিষয়টি অনেক সহজ হয়। তিস্তার ক্ষেত্রে কিন্তু জলের সত্যি সত্যি খুব সমস্যা আছে। তিস্তা এপারে বেশি জল পাচ্ছে, তার ফলে যে পশ্চিমবঙ্গের কৃষকেরা মানে খুবই কি বলা যায় উপকৃত এমনটি কিন্তু নয়। উত্তরবঙ্গের কৃষকদের জন্যে তিস্তা এখন আর মোটেই খুব সহায়ক একটি নদী নয়। অধিকাংশ সময় জল থাকে না, আবার বর্ষার সময় বন্যা হয়ে ভাসিয়ে দেয়, এবং তিস্তা বহু প্রাণঘাতী প্রাণহরণকারী নদী। প্রচুর তার বন্যাতে অনেক মানুষের প্রাণ যায়, ঘরবাড়ি বিনষ্ট হয়, সম্পদ নষ্ট হয়, এইসব আছে। কিন্তু চাষের জমির চাষের জন্য যে জল সরবরাহের বিষয়টি, বিশেষ করে শুখা মরশুমে, তাতে কিন্তু পশ্চিমবঙ্গের তিস্তা খুব বড় কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে না। তার একটা বড় কারণ হচ্ছে যে নদীটা কিন্তু এসছে পাহাড়ের কোল থেকে সিকিম হয়ে। সিকিমে ওই নদীর ওপরে অনেকগুলি জলবিদ্যুৎ প্রকল্প থাকায় সেখানে যে পরিমাণ জল ধরে রাখা হয়, তার ফলে নিম্ন অববাহিকায় পশ্চিমবঙ্গে জল কম আসে, স্বভাবতই বাংলাদেশেও জলের প্রবাহ কম আছে। এখন বিজেপি তারা এই যে 14টি বছর যখন মনমোহন সিং কেন্দ্রে ক্ষমতায় নেই, তারা কি এই ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায়কে খুব চাপ দিয়েছিল? দেয়নি। তার একটা বড় কারণ হচ্ছে যে বিজেপিরও কিন্তু রাজনৈতিক ভিত্তিভূমি, যেটা পশ্চিমবঙ্গে তারা যে ক্ষমতায় এলো, এই ভিত্তিভূমিটা কিন্তু স্থাপিত হয়েছে পশ্চিমবঙ্গের উত্তর প্রান্তে, যেটাকে আমরা এপারের মানুষ বলি উত্তরবঙ্গ। এই উত্তরবঙ্গ অর্থাৎ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, যেখান দিয়ে তিস্তা নদী প্রবাহিত হয়েছে, পার্ট অফ দার্জিলিং, এগুলি সবই হচ্ছে বিজেপির স্ট্রং, মানে পলিটিক্যালি তারা অনেক শক্তিশালী, এবং ভোটের বাক্সেও তার প্রতিফলন আছে। 2021-এ তারা যে 77টি আসন জিতেছিল, তারও কিন্তু একটা বড় অংশ ছিল হচ্ছে উত্তরবঙ্গ, অর্থাৎ উত্তরবঙ্গ তাদের মুখ রক্ষা করেছে। উত্তরবঙ্গেই প্রথম তারা তৃণমূলের খুঁটি নাড়িয়ে দিতে পেরেছিল। স্বভাবতই তিস্তার জল দেওয়ার ব্যাপারে আগামী দিনে যে বিজেপি সরকার আসবে, তাদের অবস্থান মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থানের বিপরীত হবে কিনা, এইটা নিয়ে আমার খানিকটা সংশয় আছে। আবার আমি বলি, বাংলাদেশের জল পাওয়া উচিত, বাংলাদেশকে জল দেওয়া উচিত, বাংলাদেশের জল পাওয়ার অধিকার আছে, আমি এগুলি ব্যক্তিগতভাবে মনে করি। কিন্তু আমার মনে করা আর বাস্তব পরিস্থিতি এবং যারা সরকার পরিচালনা করেন তাদেরকে অনেক কিছু বিবেচনায় রাখতে হয়। উত্তরবঙ্গে মানে মানুষ, পশ্চিমবঙ্গের উত্তর ভাগের মানুষ, তারা দীর্ঘদিন গত মানে স্বাধীনতার পর থেকে এই যে 78-79 বছর, তারা সবসময় বঞ্চিত বলে তারা সরব, এবং এই যে উত্তরবঙ্গের প্রতি বঞ্চনা, এই বঞ্চনার জায়গা থেকে উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার মানে প্রস্তাব আছে, দাবি আছে, সব মিলিয়ে উত্তরবঙ্গের মানুষের মনে একটা বঞ্চনার মানে ভাবনা সবসময় রয়েছে। এই পরিস্থিতিতে সেখানে তিস্তার মতো বৃহৎ এবং একমাত্র নদী, তার কারণ উত্তর ভারতে বা উত্তরবঙ্গে তো গঙ্গা নদী নেই, সবচেয়ে বড় নদীটাও কিন্তু তিস্তা, যেখানে জলের প্রবাহ কম, ফলে সে তার জল যদি বাড়তি জল যদি বাংলাদেশকে দিতে হয়, তাহলে ওখানে যে প্রতিক্রিয়াটি হবে, সেই প্রতিক্রিয়ার বিষয়টিও কিন্তু আগামী দিনে বিজেপি সরকার, বিজেপির রাজ্য নেতৃত্ব, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং তার ফলে অবশ্যই ভারতের কেন্দ্রীয় সরকারকে বিবেচনায় রাখতে হবে। এবারে আসা যাক গঙ্গা চুক্তির যে পুনর্নবীকরণ, 31শে ডিসেম্বর 2026-এর মধ্যে এর পুনর্নবীকরণ হওয়ার কথা। এই চুক্তি 30 বছর আগে শেখ হাসিনার নেতৃত্বে সম্পাদিত হয়েছিল। বাংলাদেশের শেখ হাসিনা, ভারতে তখন দেবেগৌড়া, HD দেবেগৌড়া প্রধানমন্ত্রী ছিলেন, তবে ওই চুক্তি সম্পাদনের ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, অর্থাৎ যিনি উদ্যোগ নিয়েছিলেন বলে চুক্তিটি সম্পন্ন হয়েছিল, তার নাম জ্যোতি বসু, তৎকালীন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, CPM-এর বর্ষিয়ান নেতা।
তিনি উদ্যোগ নিয়েছিলেন, তিনি ভারত সরকারকে বুঝিয়েছিলেন যে বাংলাদেশকে জল দেওয়া উচিত, বাড়তি জল দেওয়া উচিত। তখনকার মতো যে চুক্তি সম্পাদিত হয়েছিল সেই চুক্তির পুনর্নবীকরণ নিয়ে অনেক দফা বৈঠক হয়েছে। টেকনিক্যাল কমিটিগুলির বৈঠকে যে কথাগুলি এসেছে বলে আমি বিভিন্ন সূত্রে জানতে পেরেছি, তাতে বাংলাদেশের তরফে অতিরিক্ত জল দাবি করা হচ্ছে। আমি জানি না যে পশ্চিমবঙ্গের বিজেপি সরকার তারা এই ব্যাপারে কি সিদ্ধান্ত নেবে, ভারত সরকার কি সিদ্ধান্ত নেবে, এটা আমার পক্ষে বলা সম্ভব নয়। কিন্তু আমি বাস্তব পরিস্থিতি কি আছে এইটা খানিকটা আপনাদের সামনে ব্যাখ্যা করতে পারি। পশ্চিমবঙ্গে যে বন্দরটি, অর্থাৎ যে বন্দরের জন্য গঙ্গার জল বন্টন নিয়ে নানান সময় বিতর্ক হয়েছে, পশ্চিমবঙ্গ আপত্তি করেছে, দিল্লিকে তারা বুঝিয়েছে যে এত জল বাংলাদেশকে দিলে এই বন্দরটি শুকিয়ে যাবে। পশ্চিমবঙ্গের এই বন্দরের অবস্থা কিন্তু ভালো নয়। একটা সময় পশ্চিমবঙ্গের অর্থনীতির একটা মেরুদণ্ড ছিল কলকাতা বন্দর, কিন্তু সেই বন্দরের জলপ্রবাহ কমে যাওয়ার ফলে সেখানে বন্দর হিসেবে সেটিকে একটি আধুনিক বন্দর হিসেবে রূপান্তর করার কাজটা বহু বছর ধরে থমকে আছে জলের সমস্যার কারণে, যে কারণে অনেক বিকল্প বন্দরের কথা ভাবা হয়েছিল, সমুদ্র বন্দরের কথা ভাবা হয়েছিল, সবই প্রস্তাব আকারে রয়েছে, এখনো পর্যন্ত কোনো ধরনের উদ্যোগ নেওয়া যায়নি। ফলে কলকাতা বন্দর এবং এই বন্দরকে মানে বাঁচিয়ে রাখা বিজেপির জন্য আবার একটা রাজনৈতিক দায়বদ্ধতার জায়গাও আছে। সেটি হচ্ছে যে এই বন্দর 2020-তে তার এই বন্দরের নাম হয়েছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কে না, তিনি হচ্ছেন বিজেপির রাজনীতির অর্থাৎ সংসদীয় রাজনীতির গুরুদেব হচ্ছেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, এই স্বাধীনতা সংগ্রামী, যিনি দেশভাগের সময় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন এবং জনসংঘের প্রতিষ্ঠাতা, যে জনসংঘ থেকে পরবর্তীকালে ভারতীয় জনতা পার্টি 1980 সালে প্রতিষ্ঠা হয়েছে। বিজেপি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কেই তাদের রাজনৈতিক গুরু মনে করেন, যে তিনি পথ দেখিয়েছিলেন। ফলে এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে 2020 সালে কলকাতা বন্দরের নামকরণ করা হয়েছে। লক্ষণীয় যে কলকাতা বন্দরের যে নেতাজি সুভাষ ডক, অর্থাৎ বন্দরের একটি ডকের নাম সুভাষচন্দ্র বসুর নামে, মূল বন্দরটি যার মধ্যে হলদিয়ার আর ডকও আছে, সেই মূল বন্দরটি কিন্তু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে। এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বিজেপির একটা আবেগ, একটা বলা যায় যে তাকে কেন্দ্র করে যে রাজনৈতিক পুনরুজ্জীবন পশ্চিমবঙ্গে হলো। আমি যে কারণে একটি লেখাতে লিখেছি, ভিডিওতেও বলেছি যে পশ্চিমবঙ্গে বিজেপির জয়লাভ অন্য যে কোনো রাজ্যের জয়লাভের থেকে শতগুণ গুরুত্বপূর্ণ। তার কারণ এই রাজ্য দীর্ঘদিন বিজেপিকে ঠেকিয়ে রেখেছিল এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তারা চাইছিল যে কোনো আমরা প্রবলভাবে চেষ্টা করব যে শ্যামাপ্রসাদের ভূমিতে আমরা গেরুয়া ঝান্ডা ওড়াবো, আমরা পদ্ম ফুল ফোটাবো শ্যামাপ্রসাদের জমিতে। এই যে বন্দর, এই বন্দর কিন্তু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামাঙ্কিত বন্দর। এই বন্দরের স্বার্থকে বিঘ্নিত করে, ক্ষুণ্ণ করে বিজেপির পক্ষে বা বিজেপি সরকারের পক্ষে কতটা বাংলাদেশের দাবি দাওয়া মেটানো সম্ভব, বাস্তব পরিস্থিতি সেই জায়গায় আছে কিনা, এইটা নিয়ে আমার খানিকটা সংশয় আছে। আমি এখানেও বলি, আমি চাই যে বাংলাদেশ বেশি জল পাক, আমাদের প্রতিবেশী দেশের সেই অধিকারও আছে, প্রত্যাশাও আছে, এবং প্রতিবেশী হিসেবে আমরা চাই তারা ভালো থাকুক, তাদের জন্য পর্যাপ্ত জল যাক। কিন্তু বাস্তব পরিস্থিতিটা কি, আমি সেটাই ব্যাখ্যা করতে চাইছি এই জন্যে যে আমি বাংলাদেশের মিডিয়ার একাংশের মধ্যে এটা দেখতে পাচ্ছি, রাজনৈতিক মহলের একাংশের মধ্যে দেখতে পাচ্ছি যে তারা ধরে নিচ্ছেন যে বিজেপি সরকার যখন এসেছে তাহলে জল চুক্তিগুলি নিয়ে কোনো সংশয় থাকবে না। কিন্তু আমার মনে হয় যে বাস্তব পরিস্থিতি ভিন্ন। একটা সরকার, একটা দল শুধু দল হিসেবে যখন তার অস্তিত্ব থাকে তখন তার এক ধরনের অবস্থান থাকে, কিন্তু যখন তারা সরকারে যায় তখন তার ওপরে দায় বর্তায়, দায়িত্ব বর্তায়। এই দায় দায়িত্বের জায়গা থেকে আমার মনে হয় যে কলকাতা বন্দরের স্বার্থের কথা বিবেচনায় রেখেই এই যে গঙ্গার জল
চুক্তির পুনর্নবীকরণ, সেখানে বাংলাদেশের যে দাবি যে বাড়তি জল, এই বাড়তি জলের দাবিটা কতটা পূরণ করা সম্ভব হবে, এটা সত্যি একটা বড় প্রশ্ন। আমি আবারও বলি যে নিশ্চয়ই ভারত সরকারের তরফে এবং পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের তরফে চেষ্টা হবে বাংলাদেশের দাবি দাওয়া মেটানোর, কিন্তু রাজনৈতিক পরিস্থিতি, প্রশাসনিক সমস্যা এবং বাস্তব যে পরিস্থিতি, তাতে এই দাবি মেটানোটা খুব সহজ হবে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না। তার কারণ যেটা বলছিলাম, যে এখন কলকাতা বন্দর কিন্তু বিজেপির কোর রাজনীতির মধ্যেও একটা প্রতীক, যে পশ্চিমবঙ্গকে তারা যে একটা সোনার বাংলা গড়ার যে ঘোষণা তারা দিয়েছে, সেই সোনার বাংলা গড়তে হলে পরে কিন্তু বন্দরের মানে স্বাস্থ্যের উন্নতি, বন্দরের বাণিজ্যিক উন্নতি, বন্দরের অর্থনৈতিক উন্নতিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর কে না জানে যে জলবন্দর মানে আসলে জল, তারপরে বন্দর। নমস্কার, শুভরাত্রি, সকলে ভালো থাকবেন।